7 months ago, on the 8th of December, this house was transformed into a Kurusabha, presided over by a blind Dhritarashtra, where Dushyasan Darbaris made every attempt to disrobe Draupadi. The ethics committee that voted to recommend my expulsion on the 9th of November, they voted 6-4, had 10 members and 1 chairperson. Of the 5 Lok Sabha members from the BJP, 4 have not returned to the House. The chairperson, a BJP member, has also not returned. The Congress turncoat from Punjab who voted against has also not returned. The BJP lady MP from Maharashtra who started the debate in the House on behalf of the BJP has also lost. Much like Lord Krishna protected Draupadi, the people of Krishnanagar have protected me. নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। নিশ্চয়ই আপনারা এই বক্তব্যটা শুনেছেন বা সংসদে দাঁড়িয়ে মহুয়া মৈত্র যা বলেছেন সেই বক্তব্যটা দিয়েই আজকে আমি আমার এই আজকের প্রতিবেদনটা শুরু করছি। মহুয়া যেটা বলেছেন সেটার বাংলা তর্জমা করলে দাঁড়ায় তিনি 8ই ডিসেম্বর যেদিন সংসদ থেকে বহিষ্কার হয়েছিলেন সেটা থেকে তিনি আর কি দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গে তুলনা করেছেন সেই ঘটনাটা। মহুয়া কি বলেছেন? দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন, ধৃতরাষ্ট্র সেদিন অন্ধ ছিলেন, কৃষ্ণের মতো কৃষ্ণনগরবাসী আমায় রক্ষা করেছিলেন। অর্থাৎ উনি সেদিনের কৌরবদের আসনে বসিয়েছেন এন্টায়ার যারা এথিক্স কমিটি এই সিদ্ধান্ত নিয়েছিল এবং তার ফল তাদের ভোগ করতে হয়েছিল অ্যাকর্ডিং টু মহুয়া। এবং এথিক্স কমিটির যারা এই মহুয়াকে আর কি বহিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন, এথিক্স কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে অন্য সদস্যরা, তারা হেরে গেছেন। এটাই হচ্ছে মহুয়া সংসদে দাঁড়িয়ে বলেছেন। খুব মহুয়া তার মতো করে তার যুক্তি খাড়া করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমার প্রসঙ্গ হচ্ছে মহুয়ার কাছে অন্য এই বস্ত্রহরণ নিয়েই। মহুয়া নিজের ঘটনাকে দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গে তুলনা করলেন, কিন্তু মহুয়া বাংলায় ঘটে চলা বস্ত্রহরণের ঘটনাগুলো কি দেখতে পাচ্ছেন? উনি কি শুনতে পাচ্ছেন? বস্ত্রহরণ মহুয়ার যদি করার চেষ্টা হয় তার কথা মতোই, যে সেটা তিনি বস্ত্রহরণের সঙ্গে তুলনা করেছেন আর কি, তাকে বহিষ্কারের দিন বলছেন যে এটা কৌরবদের সভায় পরিণত হয়েছিল, দুঃশাসনরা তার বস্ত্রহরণ করেছিল, চেষ্টা করেছিল কিন্তু পারেনি। কিন্তু মহুয়া কোচবিহারের মাথাবাগান মেয়েটির তো সত্যিই বস্ত্রহরণ হলো। আপনার কি সেটা নজরে পড়েছে? দুঃশাসনরা তো তার বস্ত্রহরণ করলো, মহুয়া আপনার কি নজরে পড়েছে? এই ঘটনাটাই যদি আমি কোচবিহারের মাথাভাঙা থেকে আমি যদি এই ঘটনাটা কাট অ্যান্ড পেস্ট করে ধরুন আমি বসিয়ে দিলাম উত্তরপ্রদেশে, ধরুন আমি মধ্যপ্রদেশে বা ধরুন গুজরাটে, তাহলে আপনি যেমন সংসদে প্রথম দিন ভাষণ দিলেন, সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে বিদ্ধ করলেন, বিজেপির নেতা কর্মীদের, বিজেপির একাধিক নেতাকে বিদ্ধ করলেন, স্বাভাবিক সেটাই আপনি করবেন। কিন্তু সেই বস্ত্রহরণে যে উপাখ্যান বাখ্যান আপনি তুলে ধরলেন সেইখানে কেন অনুপস্থিত থেকে গেল দিনহাটা, মাথাভাঙা? সেখানে যে মেয়েটিকে বলা হচ্ছে অভিযোগ, সেটা মেয়েটি নিজেও অভিযোগ করেছেন, ফলে আমি তার অভিযোগের উপর দাঁড়িয়ে বলছি। উনি যেটা বলেছেন, ওনাকে নগ্ন করে হাঁটানো হয়েছিল, তার এবং সমস্ত শাড়ি সব খুলে নেওয়া হয়েছিল এবং সেটা ভাইরাল হয়ে গেছে যে রাস্তায় এসে শুয়ে আছে নগ্ন করে, সেটা ছবি দেখানোর মতোও নয়। তো সেই বস্ত্রহরণের খবর আপনার কেন চোখে পড়ল না মহুয়া? আপনি ধৃতরাষ্ট্রর কথা বলেছেন, যে আপনি বলেছেন যে সেদিন ধৃতরাষ্ট্রর মতো সব আর কি কুরুসভায় সব ধৃতরাষ্ট্রর ভূমিকা অনেকে নিয়েছিল। তো আমি যদি বলি যে আপনি নিজে কি করলেন? আপনি নিজে কি গান্ধারীর মতো ভূমিকা নিলেন? বাংলার ক্ষেত্রে অন্তত, সারা রাজ্যের ক্ষেত্রে আপনি যেমন জাগ্রত বিবেকের মতো কাজ করছেন, খালি বাংলায় আসলে আপনি কি গান্ধারী হয়ে যাচ্ছেন? গান্ধারী যে চোখে কাপড় আটকে রাখত, কিছু দেখতে পেত না, বাংলার ক্ষেত্রেও কি আপনার তাই? আপনি কি দেখতে পেয়েছেন চোপড়ার মেয়েটির ওপর কিভাবে তাকে তালিবানি কায়দায় রাস্তার ওপর মারা হয়েছে?
কোথায় সেটা তো আবারও বলছি, এই ঘটনা যদি মণিপুরে যখন ঘটেছিল আপনি তো তার বারবার করে নিন্দা করছেন, মণিপুরে যাওয়ার চেষ্টা করেছেন, অথচ একবারও তো মনে হচ্ছে না বা একবারও তো বলছেন না যে চোপড়ায় যেটা হয়েছে, যে জেসিবি যেটা করেছে সেটা কোন আর কি দুঃশাসন করেছে বা কাদের দুঃশাসনরা করেছে, কোন দলের দুঃশাসনরা করেছে। ফলে যেটা সরকারের কাজ যদি দুঃশাসনের মতো কাজ হয়, আপনাকে বহিষ্কার করে দেওয়া, কিন্তু সেটা এখনও যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন, জানি না ইডি এবং সিবিআইয়ের ইনভেস্টিগেশন আছে, কোন স্টেজে আছে আমি জানি না, ইনভেস্টিগেশনটা এখনও শেষ হয়নি। এরকম কোনো বিষয় নেই মহুয়া যে আপনি জিতে এসেছেন বলেই যে অভিযোগগুলো ছিল সেটা খারিজ হয়ে যাবে। জেতার জায়গায় অভিযোগের জায়গায়, সেটা কিন্তু এখনও তদন্ত হচ্ছে। আপনি আদালতে গেছিলেন, আদালত কিন্তু সেই তদন্তে এখনও কোনো স্থগিতাদেশ দেয়নি। ফলে আপনি যখন ইডি আপনার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, সেই সিবিআইও তার বিরুদ্ধে তদন্ত করেছে। ফলে আপনি আপনার মতো করে একটা ন্যারেটিভ ক্রিয়েট করতে চাইছেন। তা আমার প্রশ্ন খুব প্রাসঙ্গিক। ফলে গান্ধীর মতো আপনিও কি চোখে একটা রুমাল বেঁধে নেন যখন পশ্চিমবঙ্গে আসেন? তাই জন্য এই আর কি মহিলাদের এই সম্ভ্রমহানি আপনার চোখে পড়ছে না? চোখটা যদি খুলতেন তাহলে কিন্তু আপনি দেখতে পারতেন যে চোপড়ার ওই মেয়েটিও কিন্তু আজকে কাজে, তারও কিন্তু আজকে সম্ভ্রমহানি হয়েছে। সেও কিন্তু আর কি নিজের বাড়িতেই আজকে নিজেকে ঘরবন্দি রেখেছে। একই অবস্থা যদি দেখেন মাথা ভাঙার সেই মায়ের, আজকে 25 তারিখ ঘটনা ঘটেছে এবং আপনি এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন মহুয়া, সেই মেয়েটিকে কিন্তু পুলিশ কেস রেজিস্টার করেছে 30 তারিখ। কেন 5টা দিন কেটে গেল কেন? পুলিশ তার আগে বয়ান নিয়েছে তার ছেলের, তার মায়ের, কিন্তু তার বয়ানটাই নেয়নি। আপনি হয়তো জানেন মহুয়া যে এই কেসে যাকে গ্রেপ্তার করেছিল, তারাও কয়েকজন যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারাও ছাড়া পেয়ে গেছে। অর্থাৎ তারা কি ছিল? তারা কোন পক্ষ ছিল? কৌরব পক্ষ ছিল না পাণ্ডব পক্ষ ছিল, যে একটা বিশাল কোনো বিজয় পেয়েছে? অন্য সব কিছু আমি এর মধ্যে ঢুকছিই না। আপনি সব কিছু সরিয়ে রেখে আমি এই দলাদলির মধ্যে যাচ্ছি না। আমি একটি মেয়ে, সে যদি আপনাদের দল তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলছেন এটা পারিবারিক বিবাদের ফল, আমি যদি তার কথাটাই সত্যিভাবে ধরে নিই, তদন্ত ছেড়ে দিন, একটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলছে, তাহলে পারিবারিক বিবাদের ফলে কাউকে কি করে রাস্তায় এইভাবে ফেলে রাখা যায়? ওনার কথা মতো ওনাকে কি 1 কিলোমিটার রাস্তা হাঁটানো যায়? ওনার চুল কি কেটে দেওয়া যায়? যদি পারিবারিক বিবাদের কারণেই হয়, কারণ যা তদন্ত হচ্ছে সেই তদন্তের যাই ফলই আসুক সেটা স্বাভাবিকভাবেই সেটাই মহিলা মেনে নেবেন না, কারণ তারা ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি করেছেন। আমি আবারও বললাম যে রাজনীতির বাইরে যে মহিলাদের যে সম্ভ্রমহানি, সেটা আপনার চোখে পড়ল না কেন? ওই যে বললাম, গান্ধারীর মতো আপনি যখন কলকাতায় ল্যান্ড করেন নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে, তখন আপনার চোখে ওই রুমাল বা আপনি কাপড়টা জড়িয়ে নেন, কিছু চোখে পড়ে না। আবার যখন দিল্লিতে ল্যান্ড করেন তখন আপনি আবার সূর্যের আলো দেখেন, আপনি মণিপুর দেখতে পারেন, আপনি নানা ঘটনা আপনার চোখে পড়ে। কিন্তু এভাবে যে ন্যারেটিভ আপনি ক্রিয়েট করছেন, বাংলায় আসুন, আপনি একবার সেখানে যান, পারলে মাথাভাঙায় যান, পারলে চোপড়ায় যান, এবং গেলে চোপড়ায় দেখতে পারবেন এই একটি ঘটনা নয়, আরও ভিডিও সারফেসে আসছে যে সেই মহিলারা তাদের ওপর অত্যাচারের ঘটনা তুলে ধরছে এবং তারা বলছে তাদের থেকে জরিমানা নেওয়া হয়। এটা দেখবেন বাংলার বিভিন্ন পকেটে আপনি দ্রৌপদীকে খুঁজে পাবেন। চলে আসুন মহুয়া, আপনার চোখের কাপড়টা খুলে ওদের সামনে দাঁড়ান। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল। শুধু যাওয়ার সময় হয়তো মহুয়া মৈত্র শোনেননি যে মাথাভাঙার মেয়েটির সঙ্গে কি হয়েছিল। চলুন আমি যেতে যেতে ওই মেয়েটির আর কি যে ঘটে চলা যে কথা, সেই কথাগুলো আমি একবার স্মরণ করিয়ে দিই। মেয়েটি বলেছে যে সে যখন সকালবেলায় ঘাস কাটতে গিয়েছিল তখন তার আর কি তাকে জোর করা হয়, তাকে পুকুরে স্নান করানো হয়, তাকে চুল কেটে দেওয়া হয়, তারপরে তাকে বিবস্ত্র করে দেওয়া হয় এবং
সে তারপরে দীর্ঘদিন তার বাড়িতে ঢুকতে পারছে না, সে লুকিয়ে তার দলীয় পার্টি অফিসে ছিল। তো ফলে এইভাবেই তার দিন কাটছে। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।